আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের জাহিদ ভাইয়া আবারও তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আজকে আমরা বৃত্তের অনশর্ট এমসিকিউ ক্লাস করব। বৃত্ত চ্যাপ্টারটা আমার কাছে অনেক সহজ লাগে, পার্সোনালি আমার কাছে অনেক সহজ লাগে। এখানে অনেক শর্টকাট আছে, শর্টকাটগুলো শিখাই দিলে তোমরা চুটকিতে বৃত্তের এমসিকিউ গুলো সলভ করে ফেলতে পারবা। একদম সেকেন্ডের ভিতরে, কয়েক সেকেন্ডের ভিতরে প্রত্যেকটা বৃত্তের এমসিকিউ সলভ হয়ে যাবে। দুই একটা একটু বড় থাকেই, বাট ম্যাক্সিমামই একদম অল্প সময়ের ভিতরে তোমরা বৃত্তের এমসিকিউ গুলো সলভ করে ফেলতে পারবা। সো আমরা এক একটা এমসিকিউ সলভ করব, সাথে সাথে আমরা ওর বেসিকটা একটু দেখে দেবো। আগের থেকে আমরা কোনো বেসিক পড়বো না, আমরা জাস্ট টু দা পয়েন্ট এমসিকিউ সলভ করব আর ওই এমসিকিউর বেসিক গুলো দেখে নেবো, কিভাবে শর্টকাট গুলো অ্যাপ্লাই করতে হয়, কিভাবে সলিউশন করতে হয়, কিভাবে দ্রুত অ্যানালাইসিস করতে হয়। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কথা না বাড়ায় ডাইরেক্ট আমরা এমসিকিউ তে চলে যাই। ঠিক আছে, এমসিকিউ দেখা যায়। আচ্ছা, ডাইরেক্ট আমরা এমসিকিউ তে চলে যাই। প্রথমেই দেখো, একটা আমরা বহু নির্বাচনীমূলক যে এমসিকিউটা দিছি, এটা দেওয়ার কারণ হলো তোমার এই একটা এমসিকিউ থেকে অনেক কিছু শেখা যাবে। ঠিক আছে, একটা এমসিকিউ দিয়েই অনেক কিছু শিখতে পারবা তুমি। আচ্ছা, এখন আমরা দেখি যে অ্যাকচুয়ালি এখানে কি বলেছে। একটা বৃত্তের সমীকরণ দিয়ে দিয়েছে। তোমরা সবাই জানো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই টাইপের কোনো সমীকরণ থাকলে এটা ন্যাচারালি কি হয়, বৃত্তের সমীকরণ হয়। কারণ কি, আমাদের বৃত্তের সমীকরণেই আছে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার থাকবে, আর এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ অবশ্যই সেম হওয়া লাগবে। এটা আমাদের মনে করো এর সহগ এ, এর সহগ বি, তাহলে এদের সহগ অবশ্যই কি একই হওয়া লাগবে। এখান থেকেও এমসিকিউ আসে, যদিও এখানে নাই, তারপর বলে দিলাম। হ্যাঁ, আর এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকবে না, তার মানে কি এক্স ওয়াই যুক্ত পদ সমান সমান 0 হবে। দেখো এইখানে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x মাইনাস 4y মাইনাস 3 একটা সমীকরণ দিয়েছে। ওইখানে কি কোথাও এক্স ওয়াই জাতীয় পদ আছে? ওইখানে কিন্তু কোথাও এক্স ওয়াই জাতীয় পদ নেই। ঠিক আছে, তাহলে আমরা বৃত্তের শর্ত বা সমীকরণ বলতে কি বুঝি? বৃত্তের সমীকরণ বলতে আমরা বুঝি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জাতীয় কোনো সমীকরণ থাকবে আর সহগ সেম হবে। দেখো এক্স স্কোয়ারের আগেও সহগ 1, ওয়াই স্কোয়ারের সহগ 1। সো এটা একটা বৃত্তের সমীকরণ, আমরা চোখ বন্ধ করে বলতে পারি। চোখ বন্ধ করে বলা যাবে না, চোখ খুলে ভালো করে দেখে তারপরে বলতে হবে। আচ্ছা, সমীকরণটা দিয়ে এবার তোমাকে কয়েকটা কোশ্চেন মানে কয়েকটা অ্যান্সার দিয়েছে যে এই সমীকরণটার কেন্দ্র, মানে এই বৃত্তের সমীকরণ, যে বৃত্তের সমীকরণটা দেয়া আছে এই বৃত্তের কেন্দ্র হলো -3, 2 আর ব্যাসার্ধ হলো 4। মূল বিন্দুটি বৃত্তের ভিতরে অবস্থিত করে। ভিতরে অবস্থিত করে না বাইরে অবস্থিত করে? আমি প্রথমে এটা রাখছি কারণ দেখো এখান থেকে আমরা 3টা এমসিকিউ সলভ করা শিখে যাব। 3 টাইপের ম্যাথ আমরা এখান থেকে শিখে যাব। প্রথমত আমরা কেন্দ্র নির্ণয় করি। এই বৃত্তের সমীকরণের কেন্দ্র কিভাবে নির্ণয় করো? বেসিক্যালি তোমরা 2gx ধরে নাও, ওইটাকে আবার সামনে মাইনাস লেখো, প্রচুর ঝামেলা। হ্যাঁ, অত ধরাধরির ভিতরে আমরা নাই। আমরা কেন্দ্র মানে কি জানি? আমরা কেন্দ্র মানে -g, -f জানি, তাই তো? আমরা কেন্দ্র কিভাবে নির্ণয় করব? জাস্ট একটা শর্টকাট সূত্র লিখে দিচ্ছি, জাস্ট একটা শর্টকাট সূত্র, যে x এর সহগ ভাগ -2, সিমিলারলি y এর সহগ, আচ্ছা এটা সহগ ভাগ -2। তাহলে আমরা কি সূত্র শিখলাম? যে x এর সহগকে তুমি -2 দ্বারা ভাগ করলে কেন্দ্র পেয়ে যাবা, কেন্দ্রের ভুজটা পেয়ে যাচ্ছ। y এর সহগকে তুমি যদি -2 দ্বারা ভাগ করো, কেন্দ্রের কোটিটা পেয়ে যাচ্ছ। তাহলে দেখো এইখানে আমরা তুলতেছি না কোশ্চেনটা, এইখানে কি আছে না, কোশ্চেন এমনিও তোলা লাগবে অমনিও তোলা লাগবে আলটিমেটলি, পরে যে তার থেকে এখন তুলে দিই। ঠিক আছে, আচ্ছা এখানে কি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 6x মাইনাস 4y মাইনাস 3 ইকুয়ালস টু 0। ওকে, তাহলে এখন আমরা কি করব? কেন্দ্র নির্ণয় এইভাবে করব। কেন্দ্র সমান সমান আমরা জানি -g - f সমান সমান কি, x এর সহগকে -2 দ্বারা ভাগ করবা। তাহলে x এর সহগ কত? 6, -2 দ্বারা ভাগ করলে কত হয়? -3 হয়। ঠিক আছে, তাহলে এখানে তুমি ভুজ পেয়ে যাচ্ছ -3। y এর সহগকে -2 দ্বারা ভাগ করবা। y এর সহগ কত আছে? -4, -4 এ -2 দ্বারা ভাগ করলে কত হয়? 2 হয়। তাহলে তুমি কেন্দ্র পেয়ে গেলা -3, 2। তাহলে প্রথম যে অপশনটা আছে ওইটা সঠিক। ওকে, এবার দ্বিতীয়টাই চলে যায়, যে ব্যাসার্ধ 4। আচ্ছা, এখন কোন একটা বৃত্তের সমীকরণ দেয়া আছে, ওইখান থেকে তুমি কেন্দ্র নির্ণয় করলা, ফাইন। এবার তুমি কিভাবে ব্যাসার্ধটা নির্ণয় করবে? ভাইয়া ব্যাসার্ধ নির্ণয় করার সূত্র হলো r √g² + f² - c। ওকে, আচ্ছা জি, এখান থেকে দেখো আমরা -g পাইছি। এখন +g হোক বা -g হোক, ওইটা স্কয়ার করলে তো আলটিমেটলি সেমই হয়ে যায়, তাই না? তা এখান থেকে আমরা -g - 3 পাইছি। সো আমরা এটাকে 3 স্কয়ার লিখলাম।
আর আমরা f এর ভ্যালু পাইছি 2, তা -2 ই লিখি। আচ্ছা প্যারা নাই, -2 লিখলেও যা হবে, 2 লিখলেও তাই হবে, তাই তো? আচ্ছা -c কনস্ট্যান্ট ভ্যালু কত আমাদের এখানে? কনস্ট্যান্ট ভ্যালুটা হলো -3 আমাদের কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে এখানে মাইনাসে মাইনাসে +3 হয়ে যাবে। ওকে, এটাই হলো আমাদের ব্যাসার্ধ। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি। এখানে দেখো কত হয়, 3 রে স্কয়ার করলে হয় 9, 2 রে স্কয়ার করলে হয় 4, 3 রে স্কয়ার করলে এই 3 তো 3 এখানে স্কয়ার 9। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি দেখো তো, 13 আর এটা কি 16, 13 আর 3 16, তাহলে √16 পাচ্ছি। তাহলে √16 মানে কত? 4। তাহলে আমরা আলটিমেটলি ব্যাসার্ধ পাচ্ছি কত? 4। এই সূত্রে তুমি কেন্দ্রের যে ভ্যালু ওইটাকে মাইনাস আছে এখানে জাস্ট প্লাস আকারে নিয়ে স্কয়ার করে দিবা, আর কনস্ট্যান্ট ভ্যালুটা বসায় রুট করে দিলে তুমি কি পেয়ে যাচ্ছ? ব্যাসার্ধ পেয়ে যাচ্ছ। তাহলে এখানে যে ব্যাসার্ধটার ভ্যালুটা দিয়ে আছে 4, এটাও আমাদের সঠিক অ্যান্সার। তাহলে 1 ও সলভ হয়ে গেল, 2 ও সলভ হয়ে গেল। এবার 3 নম্বর কোশ্চেন আমরা, মানে 3 নম্বর যেটা বলেছে, মূল বিন্দুটি বৃত্তের ভিতরে অবস্থিত করে। আচ্ছা, মূল বিন্দুটি বৃত্তের ভিতরে অবস্থিত করে নাকি বাইরে অবস্থিত করে, এটা আমরা কিভাবে বুঝবো? মূল বিন্দু বৃত্তের ভিতরে অবস্থান করে না বাইরে অবস্থান করে, এটা আমরা কিভাবে বুঝবো, তাই তো? আচ্ছা, মূল বিন্দু বৃত্তের ভিতরে বা বাইরে অবস্থান করা বলতে অ্যাকচুয়ালি গ্রাফিক্যালি কি বোঝাচ্ছে? আমি তোমাকে যদি একটু গ্রাফিক্যালি ডিটেইলসে ব্যাখ্যা করতে চাই, মনে করো এটা আমাদের কোঅর্ডিনেট, হ্যাঁ, এটা হলো আমাদের কি মূল বিন্দু, ঠিক আছে, 0,0। এখন তুমি এমন একটা বৃত্ত আঁকলে, এরকম একটা বৃত্ত আঁকলে যে মূল বিন্দুটা বৃত্তের ভিতরে অবস্থান করতেছে। বাট তুমি আরো একটা মনে করো বৃত্ত আঁকলা, তুমি বৃত্ত আঁকলা যে বৃত্তটা এইভাবে যাচ্ছে। তাহলে দেখো এই যে বৃত্তটা, এটা কিন্তু মূলবিন্দুর বাইরে অবস্থান করতেছে। তাহলে এটা আমরা কিভাবে বুঝবো এখন আমরা দেখি, ঠিক আছে? এটা আমরা কিভাবে বুঝবো এখন এটা আমরা দেখবো। ওকে, আচ্ছা, যেহেতু মূলবিন্দু গামী কিনা, মানে মূলবিন্দুর ভিতরে অবস্থান করছে কিনা এটা চেক করার জন্য মূলবিন্দু বলতে 0,0 বুঝি, এটা x এর ভ্যালু, এটা y এর ভ্যালু। তাহলে x এর ভ্যালু আর y এর ভ্যালু আমরা এই বৃত্তের সমীকরণে ইনপুট করে দেব। তাহলে x স্কয়ার মানে 0 স্কয়ার মানে 0, y স্কয়ার মানে 0 স্কয়ার মানে 0, প্লাস 6s 6 দ্বারা তোমার 0 গুণ করলে এটাও 0 হয়ে যায়, এটাও 0 হয়ে যায়। তাহলে তোমার থাকে কি আলটিমেটলি? থাকে শুধুমাত্র এখান থেকে -3 টাই থাকে। আচ্ছা, যেহেতু আমরা এখান থেকে নেগেটিভ ভ্যালু পেয়েছি, অতএব মূলবিন্দুটি বৃত্তের ভিতরে অবস্থিত। আর যদি এখান থেকে আমরা কোনো পজিটিভ ভ্যালু পেতাম, তাহলে আমরা বলতে পারতাম এটা হলো বৃত্তের বাইরে অবস্থিত। সো আমরা যেহেতু এখানে প্রত্যেকটা ভ্যালু বসালে আলটিমেটলি এটা 0 হয়ে যায়, শুধু থাকে -3, তাহলে আমরা এখান থেকে বলতে পারি মূলবিন্দুটা বৃত্তের ভিতরে অবস্থান করছে। তাহলে আমাদের এমসিকিউর অ্যানসারটা হবে ঘ নাম্বার, প্রত্যেকটাই সঠিক। তাহলে দেখো একটা এমসিকিউর মাধ্যমে কিন্তু আমরা 3টা এমসিকিউ শিখে ফেললাম, এই জন্য এটা তোমার প্রথমে রাখছি, একদম বেসিক জিনিস। ওকে ফাইন। এবার দেখো দ্বিতীয় নাম্বার যে এমসিকিউ, এটা তোমরা এখন নিজেরাই সলভ করতে পারবা। এখানে বলা হয়েছে বৃত্তের কেন্দ্র কত, এখানে বলা হয়েছে কি বৃত্তের কেন্দ্র কত। সো আগে এটাকে তোমার একটু সিম্পলিফাই করে নিতে হবে, তারপরে করতে হবে, ঠিক আছে? কিভাবে সিম্পলিফাই করবা? দেখো এখানে 7 দ্বারা গুণ আছে, তাহলে আমরা চাইলে দেখো প্রত্যেকটা রাশি কিন্তু 7 দ্বারা আমরা ভাগ করতে পারি। তাহলে আমরা উভয় পক্ষকে যদি 7 দ্বারা ভাগ করি, তাহলে এখানে আমরা যে সমীকরণটা পাবো সেটা হলো x স্কয়ার প্লাস y স্কয়ার, 7 দ্বারা ভাগ করে দিচ্ছি। তাহলে 14 রেও 7 দ্বারা ভাগ করো, তাহলে কত হচ্ছে 2x প্লাস 3 7 21, তার মানে 21 কে 7 দ্বারা ভাগ করলে 3 পাচ্ছ, 3y, 4 7 28, তার মানে 28 কে 7 দ্বারা ভাগ করলে তুমি 4 7 28 4 পাচ্ছ, তাই তো? ইকুয়ালস টু 0। ফাইন। তাহলে এখন তুমি আলটিমেটলি 7 দ্বারা ভাগ করলে উভয় পক্ষকে যে সমীকরণটা পাতা, সিম্পলিফাই করার পরে সেটা হলো এই সমীকরণ। হ্যাঁ, তোমাকে আগে একটা জিনিস ইনশিওর করে নি, তুমি যদি 7 দ্বারা ভাগও না করতা, এখানে যদি তুমি রাখতা 7x স্কয়ার প্লাস 7y স্কয়ার, তাহলে ও একটা বৃত্তের সমীকরণ হতো। কারণ কি, x স্কয়ার আর y স্কয়ারের সহগদ্বয় কিন্তু একই, সব কিন্তু একই দুইটাই। কিন্তু আমি যে শর্টকাটটা তোমাদের দিয়েছি, যে -2 দ্বারা ভাগ করতে হবে, সেটাকে কিন্তু কখন তুমি অ্যাপ্লাই করতে পারবা? সেটা তুমি অ্যাপ্লাই করতে পারবা যখন তুমি এই x স্কয়ার আর y স্কয়ারকে ফ্রি রাখতে পারবা। মানে x স্কয়ার আর y স্কয়ারের কোনো সহগ থাকবে না, ওয়ান সহগ, যদিও এখানে আনভিজিবল কোনো সহগ থাকবে না, মানে ভিজিবল কোনো সহগ থাকবে না। এই 7 বা 4 সামনে কোনো সহগ থাকবে না, এরকম x স্কয়ার প্লাস y স্কয়ার আকারে নিয়ে আসতে হবে, নাহলে কিন্তু শর্টকাটটা অ্যাপ্লাই করা যাবে না। ওকে ফাইন। তাহলে এবার আমরা
আমরা শর্টকাটটা অ্যাপ্লাই করে ফেলি। এটাকে তুমি যদি -2 দ্বারা ভাগ করো তাহলে কত হবে, x এর সহগকে -2 দ্বারা ভাগ করলে তুমি পেয়ে যাচ্ছ এখানে -1, কারণ এখানে কি 2 আছে। তারপর y এর সহগকে তুমি যদি -2 দ্বারা ভাগ করো তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ -3/2। তাহলে এখান থেকে আমরা যে কেন্দ্রটা পেলাম সেটা কি -1, -3/2। এই যে -1, -3/2 এক নম্বর অ্যানসার, এক নম্বর অ্যানসার। আশা করি বুঝা গেছে, আশা করি বুঝতে পেরেছো তোমরা, ঠিক আছে। আচ্ছা এবার আমরা নেক্সট ম্যাথে চলে যাই। আচ্ছা এবার দেখো সেম প্রথম ক্ষেত্রে কিন্তু আমরা বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করা শিখে গিয়েছিলাম কোন সূত্র দিয়ে, মনে আছে তোমাদের? কোন সূত্র দিয়ে? r = r = √r² + f² - c, এই সূত্র দিয়ে তুমি এই বৃত্ত থেকে কেন্দ্র নির্ণয় করবা। কেন্দ্র মানে -g, ওইখান থেকে g এর ভ্যালুটা এখানে বসাবা, -f নির্ণয় করবা, এখান থেকে f এর ভ্যালুটা বসাবা। মানে শুধু যদি তুমি g আর f এর ভ্যালু নির্ণয় করো তাহলে 2 দ্বারা ভাগ করলেই হয়ে যাচ্ছে, বাট -g আর -f এর ভ্যালু নির্ণয় করতে গেলে তোমাকে -2 বা -2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে তুমি 2 দ্বারা ভাগ করলে g f এর ভ্যালুটা পেয়ে যাচ্ছ, c এর ভ্যালু হলো তোমার +2, জাস্ট এখানে বসাই দিবে আর ব্যাসার্ধটা নির্ণয় হয়ে যাবে। তাহলে এই যে অঙ্কটা, এই অঙ্কটা তোমরা বাসায় করবা নিজেরা, ঠিক আছে? করে কমেন্ট বক্সে জানাবে অ্যানসার কত হয়। ওকে ফাইন। এবার নেক্সট অঙ্কে আমরা চলে যাই। আচ্ছা এইখানে দেখো তো বলা হয়েছে কি, এখানে কি বলা আছে? বলা হয়েছে 2x - y + k = 0 রেখাটি যদি x² + y² - 12x + 5 = 0 বৃত্তের ব্যাস হয়, ঠিক আছে? তাহলে k এর মান কত? আচ্ছা আমি একটু সিম্পলিফাই করে দিই ব্যাপারটা। আচ্ছা মনে করো একটা বৃত্ত তোমার এখানে দেয়া আছে, অনেক বড় একটা বৃত্ত, এটা হলো বৃত্তের কেন্দ্র, ফাইন। আচ্ছা আর এই বৃত্তের ব্যাসটা হলো এটা, ওকে। আচ্ছা এখন বলা হয়েছে যে একটা বৃত্তের সমীকরণ দিয়েছে আর ওই বৃত্তের ব্যাসের সমীকরণ দিয়েছে। প্রথমটা কিন্তু বৃত্তের ব্যাসের সমীকরণ, কারণ দেখো এখানে কোথাও স্কয়ার নাই, একটা সরলরেখার সমীকরণ। বৃত্তের ব্যাস কি? একটা সরলরেখা না? আচ্ছা তাহলে এইখানে যে বৃত্তের ব্যাসের সমীকরণটা দিয়েছে সেটা অ্যাকচুয়ালি কত? 2x - y + k = 0। এটা কার সমীকরণ? এই বৃত্তের ব্যাসের সমীকরণ, ওকে। আর এই বৃত্তের সমীকরণটা কি দিয়ে আছে? আচ্ছা বৃত্তের ব্যাসের সমীকরণটা আমরা একটু ভিতরে লিখি, তাহলে আমাদের আরো বুঝতে সুবিধা হবে, যদি কোনো প্যারা নাই, প্যারা ছিল না। 2x - y + k = 0। আর এই যে বৃত্তের সমীকরণ, এই বৃত্তের সমীকরণটা কি দিয়েছে? x² + y² - 12x + 5 = 0, ওকে। আচ্ছা আমার কি চাইছে? k এর মান চাইছে। আচ্ছা তোমাকে একটা বৃত্তের সমীকরণ দেয়া আছে আর এই বৃত্তের যে ব্যাসটা আছে ওই ব্যাসের সমীকরণও তোমাকে দিয়ে দিয়েছে। তোমাকে বলেছে যে k এর মানটা নির্ণয় করো। তোমাকে কি নির্ণয় করতে বলেছে? k এর মানটা নির্ণয় করতে বলেছে, তাই তো? আচ্ছা তাহলে তুমি এখন k এর মানটা কিভাবে নির্ণয় করবে বলো তো? আচ্ছা দেখো তো এইখানে এই যে সরলরেখার সমীকরণটা তুমি পেয়েছো, এখানে তুমি যদি x এর ভ্যালু আর y এর ভ্যালুটা বসাইতে পারতা তাহলে কি তুমি k এর ভ্যালুটা পেয়ে যেতা না? তার মানে এই x এর ভ্যালু বা y এর ভ্যালুটা তুমি কোথায় পাবা? এই যে সরলরেখাটা তোমার গেছে, এই সরলরেখার যে কোনো বিন্দু x বা y এর ভ্যালু তুমি যদি এই সরলরেখার সমীকরণে বসাও তাইলে কিন্তু তুমি x আর y এর ভ্যালু পেয়ে যাচ্ছ, সাথে সাথে k এর ভ্যালুটাও পেয়ে যাচ্ছ। মানে এই সরলরেখার যে কোনো বিন্দুর ভুজ বা কোটির ভ্যালুই হলো এই x বা y এর ভ্যালু, এই x বা y এর ভ্যালু। তাই এখন তুমি এই সরলরেখার যে কোনো বিন্দু তো এখান থেকে তুমি পাবা না, যে কোনো বিন্দু তো তুমি এখান থেকে পাবা না। তুমি কোনটা পেতে পারো? সর্বোচ্চ গেলে কেন্দ্রটা পেতে পারো। এই বৃত্তের কেন্দ্রই কিন্তু এই বৃত্তের ব্যাসের মধ্য দিয়ে একটা বিন্দু, তাই না? এই বৃত্তের কেন্দ্রই কিন্তু এই বৃত্তের ব্যাসের মধ্য দিয়ে একটা বিন্দু, ওকে। তাহলে এই বৃত্তের কেন্দ্রটা আমরা অবশ্যই বের করতে পারি। কোথা থেকে বের করতে পারি? এই সরলরেখা, এই বৃত্তের সমীকরণ থেকে বের করতে পারি এই বৃত্তের কেন্দ্রটা। তাহলে এইটা, এই যে x এর সহগকে তুমি কি করবা? x এর সহগকে তুমি -2 দ্বারা ভাগ করবা। তাহলে x এর সহগকে তুমি যদি -2 দ্বারা ভাগ করো তাহলে এখান থেকে কি পাবা? -12 কে -2 দ্বারা ভাগ করো, তাহলে তুমি কি পাচ্ছ? 6 পাচ্ছ। মাইনাস মাইনাস কেটে যায়, 6 পাচ্ছ। তাহলে x এর ভ্যালু তুমি পেয়ে গেলা এখানে 6, আর y এর ভ্যালু কত? এখানে যেহেতু y জাতীয় কোনো রাশি নেই তাহলে y এর ভ্যালু এখানে 0। তাহলে তুমি এই যে বৃত্তের কেন্দ্রটা পাইলা 6,0, এইটা দ্বারা এই সরলরেখার সমীকরণটা বা এই ব্যাসের সমীকরণটা তুমি যদি সিদ্ধ করে দাও তাহলে তুমি k এর মানটা পেয়ে যাচ্ছ।
তাই তো? আচ্ছা, আশা করি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে অঙ্কটা করে ফেলো। তাহলে তুমি x এর ভ্যালু পেলা 6 আর y এর ভ্যালু পেলা 0। তাহলে 2 * 6 মাইনাস y এর ভ্যালু হলো 0 প্লাস k ইকুয়ালস টু কি 0। তাহলে এখান থেকে কত পাচ্ছ? 12 পাচ্ছ, তাই তো? আচ্ছা, প্লাস কি k ইকুয়ালস টু 0, অতএব k ইকুয়ালস টু কত পেলাম? -12। তাহলে তোমার অ্যানসার হলো গ নাম্বার, k ইকুয়ালস টু -12। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। ব্যাপারটা কিন্তু অনেক ইজি, যে কোনো বিন্দু ভিতর থেকে, যে কোনো সরলরেখার ভিতর থেকে যে কোনো একটা তুমি যদি বিন্দু পেয়ে যাও আর ওইটা দ্বারা তুমি যদি সিদ্ধ করে দাও, তাহলে কিন্তু এই সরলরেখাটা সিদ্ধ হয়। সো এই যে সরলরেখা বা ব্যাসটা, এর ভিতরে একটা বিন্দুই আছে, সেটা কি, মানে একটা বিন্দু না, হাজার হাজার বিন্দু আছে, বাট একটা বিন্দু আমরা নির্ণয় করতে পারি, সেটা কি এই বৃত্তের কেন্দ্র। তো এই বৃত্তের কেন্দ্রটা আমরা বৃত্তের সমীকরণ থেকে নির্ণয় করে নিয়ে এই সরলরেখার সমীকরণে বসাই দিলে আমাদের কে এর ভ্যালুটা বের হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাই। ওকে, আচ্ছা, এখানে দেখো তো বলা হয়েছে কি, বিন্দু বৃত্তের সমীকরণ কোনটি। বিন্দু বৃত্তটা আসলে কি? বিন্দু বৃত্তটা আসলে কি? বিন্দু বৃত্তর সংজ্ঞা হলো যে বৃত্তের ব্যাসার্ধ হলো 0, মানে যে বৃত্তের ব্যাসার্ধ হলো, মানে এটা একটা বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধ হলো 0, বাট এটা তো পসিবল না, এই ব্যাসার্ধের একটা তো ভ্যালু আছে। তাহলে যে বৃত্তের ব্যাসার্ধ 0 সেই বৃত্তটা হবে বিন্দু বৃত্ত, একটা বিন্দুর মতো, তাই না? তার ব্যাসার্ধ 0 মানে কি অনেক ছোট একটা বৃত্ত হবে, কোনো ব্যাসার্ধই না, ব্যাসার্ধ একদম 0। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? বিন্দু বৃত্ত বলতে পারি। তাহলে এখন তোমার এখানে যেসব সমীকরণ দিয়ে আছে, ওই সমীকরণগুলো থেকে তোমার ব্যাসার্ধ নির্ণয় করে দেখতে হবে কোনটার ব্যাসার্ধ 0 হয়, সেটাই হবে আমাদের বিন্দু বৃত্তের সমীকরণ। সেটাই কি হবে আমাদের বিন্দু বৃত্তের সমীকরণ। তাহলে এখানে আমরা কোনটার ব্যাসার্ধ 0 পাই, কিভাবে নির্ণয় করব? এখন ভাইয়া প্রত্যেকটা ব্যাসার্ধ নির্ণয় করতে গেলে কিন্তু অনেক সময় লাগবে। এখানে একটু তুমি নিজের ব্রেনকে খাটাইতে পারো, নিজের ব্রেনকে কাজ করাইতে পারো, কিভাবে নির্ণয় করা যায়। দেখো, আচ্ছা, আমরা বৃত্তের যে ব্যাসার্ধ নির্ণয় সূত্র, সেটা কিন্তু আমরা জানি, r = f স্কয়ার g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c, তাই তো? মানে এই দুইটা মাইনাস c, এই দুইটার স্কয়ারের ভ্যালু মাইনাস c, তাই তো? তার মানে এইখানে এমন একটা ভ্যালু হবে যে ভ্যালুটা কিনা তোমার ওই কনস্ট্যান্ট নম্বরের সমান, কারণ কি মাঝখানে মাইনাস চিহ্ন আছে। তাহলে এই জায়গায় এমন একটা ভ্যালু হবে g স্কয়ার প্লাস f স্কয়ারের, এখানে এমন একটা ভ্যালু হবে যেটা কিনা তোমার কনস্ট্যান্ট নম্বরের সমান, নাহলে তো মাইনাস হয়ে 0 হবে না, যে কোনো একটা ভ্যালু চলে আসবে, কম বেশি হলে নেগেটিভ বা পজিটিভ যে কোনো একটা ভ্যালু চলে আসবে। তাইলে আমরা বুঝলাম যে কনস্ট্যান্ট ভ্যালুটা এমন একটা ভ্যালু হবে যেটা কিনা এই দুটার যোগফলের সমান, তাই তো? ওকে, ফাইন। তাহলে এইখানে দেখো প্রত্যেকটা কনস্ট্যান্ট ভ্যালু আছে 1 1, আর এখানে কোনো কনস্ট্যান্ট ভ্যালুই নেই। তা কোনো কিছু কনস্ট্যান্ট ভ্যালু না থাকলে তো কোনো কিছু দ্বারা মাইনাস হবে না, তার কোনো কিছু দ্বারা মাইনাস না হওয়া মানে কি 0 হওয়া সম্ভব না। তাহলে ঘ নাম্বার আগেই শেষ। আর ক নাম্বারটা দেখো হওয়া পসিবল না, কারণ কি এইখান থেকেও তুমি 1, এখান থেকে -2 দ্বারা ভাগ করলে 1 পাবা, এখানেও -2 দ্বারা ভাগ করলে 1 পাবা। তাহলে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার করলে 2 হয়। তাহলে 2 এর থেকে 1 যদি বাদ দাও তাইলে কিন্তু কখনোই 0 হয় না। কিন্তু 2 এর থেকে তুমি যদি 2 বাদ দাও অবশ্যই 0 হয়, তাই তো? তাহলে এখান থেকে 1 পাচ্ছ তুমি j এর মান, এখান থেকে তুমি -1 পাচ্ছ। তাহলে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার বা -1 স্কয়ার সমান সমান কি 2 হয়। আর এখানে কনস্ট্যান্ট ভ্যালু কত? 2। তাহলে 2 - 2 মানে কি 0। সো এত অঙ্ক সূত্র লিখে বসানোর সময় থাকে না পরীক্ষায়। এইভাবে একটু চিন্তা করে নিবা যে এখানে 1, বাট এই দুইটা তুমি যদি স্কয়ার প্লাস করো তাহলে তো 2 হয়, কখনো এটা মাইনাস, মানে কখনো মাইনাস করলে 0 হয় না। আর এখানে কনস্ট্যান্ট ভ্যালুই নাই, কোনো কনস্ট্যান্ট ভ্যালু যদি না থাকে তুমি কি দ্বারা মাইনাস করবা? কোনো কিছু মাইনাস না করলে তো 0 হওয়া পসিবল না, কারণ মাঝখানে তোমার একটা প্লাস চিহ্ন আছে, তাই তো? ওকে, আর এইখানে যেহেতু 2 আছে, এই দুটো যোগ করলে 2 হয়। তাহলে তুমি এটাই বুঝে যাও যে এটা 2 - 2 মানে 0 আলটিমেটলি। তাহলে অ্যানসার হবে তোমার কোনটা? খ। এইভাবে একটু চিন্তা করবা। আমি তো জাস্ট তোমাদের বুঝাইলাম, এইজন্য এক্সপ্লেনেশন করতে যে অনেক টাইম লাগলো, বাট তোমরা যখন পরীক্ষা হলে আমার মতো করে চিন্তা করবা, তখন দেখবা ব্যাপারগুলো অনেক ইজি হয়ে যায়, প্লাস টাইম সেভ হয়। ঠিক আছে, প্লাস টাইম সেভ হয়। আর তোমরা কি জানো? তোমরা জানো বারবার আমি বলি টাইম ইজ মানি, বাট এক্সামের ক্ষেত্রে টাইম ইজ মার্কস। ওকে, আচ্ছা, এবার নেক্সট অঙ্কে আমরা চলে যাই। ওকে, নেক্সট অঙ্কে চলে যাই আমরা। দেখো এখানে আমাদের বলতেছে কি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 12x মাইনাস 4y প্লাস 31 ইকুয়ালস টু 0 সমীকরণ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ একক। আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ একক। এখন আমরা বৃত্তের ক্ষেত্রফল বলতে কি জানি? আমরা বৃত্তের ক্ষেত্রফল বলতে জানি যে পাই আর স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফল বলতে আমরা কি জানি?
পাই আর স্কয়ার, তাই তো? আচ্ছা, এখন আমরা দেখো পাই এর ভ্যালু তো পাই, তাই না, কনস্ট্যান্ট একটা ভ্যালু আর। সো আমরা যদি আর এর ভ্যালুটা পেয়ে যাই বৃত্তের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি, তাহলে এই বৃত্তের সমীকরণ থেকে আমরা কি আর এর মান বের করতে পারবো না? অবশ্যই পারবো। দেখো এখানে আমাদের কি আছে 12x, তাহলে 12 কে -2 দ্বারা ভাগ করলে আমরা কেন্দ্র কত পাচ্ছি? -6 পাচ্ছি। আচ্ছা, -6 পাচ্ছি, ওকে। আর এখানে দেখো কত আছে? -4 আছে, তাহলে -4 কে আমরা -2 দ্বারা ভাগ করলে কত পাচ্ছি? 2 পাচ্ছি। তাহলে আমাদের -g মানে কেন্দ্র যদি দরকার ছিল না কেন্দ্র, -g -f মানে -6 2। তাহলে এখন আমরা ব্যাসার্ধ নির্ণয় করার সূত্রে ফেলে দিই √g² মানে 6 স্কয়ার প্লাস f স্কয়ার মানে এখানে -2 তার হোল স্কয়ার। এখানে মাইনাস প্লাস নিয়ে কোনো প্যারা নেই, বারবার বলতেছি, বাট যখন সিকিউতে যদি এই টাইপের কোনো কোশ্চেন আসে অবশ্যই মাইনাস প্লাসটা ঠিক করে দিও, কারণ অনেক স্যার আছে যে বলবে যে তুমি না বুঝে করেছো, তখন 1 মার্ক কেটে দিতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে -2 স্কয়ার মাইনাস c কত আমাদের এখানে? 31, c হলো আমাদের 31। তাহলে এটা করলে কত হয়? 36, এটা করলে কত হয়? 4 -31 40 থেকে 31 বাদ দিলে 9 √9 মানে কত? 3। তাহলে আমরা r এর ভ্যালু কত পেলাম? 3 পেলাম। তাহলে আমাদের ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কয়ার মানে কি r এর ভ্যালু কত? 3 স্কয়ার, তার মানে কি 9 পাই। আমাদের आंसर হবে 9 পাই। গ নাম্বার आंसर আমাদের आंसर হবে 9 পাই। আশা করি বোঝা গেছে। আচ্ছা, পরের অঙ্কটা দেখো 1, -1 বিন্দু থেকে x² + y² - 2x -2y + 7 = 0 বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত? আচ্ছা, খুবই মজার অঙ্ক। এবার একটা সেই লেভেলের একটা শর্টকাট দেব, একদম মিনিটের ভিতর হয়ে যাবে, সেই লেভেলের একটা শর্টকাট দেব। ওকে, রেডি হও। আচ্ছা, এখন দেখো এখানে কি বলা আছে? একটা বৃত্তের সমীকরণ দিয়ে দিয়েছে আর বিন্দু দিয়ে দিয়েছে, তাই তো? বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত? যদি বৃত্তের অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য চাই, তাহলে তুমি কি করবা? একটা √ওভার দিবা। √ওভার দিয়ে কি করবা ভাইয়া? বৃত্তের যে সমীকরণটা আছে এই সমীকরণটা এখানে বসাই দিবা। √ওভার দিয়ে বৃত্তের সমীকরণটা চোখ বন্ধ করে বসাই দিবা। x² + y² - 2x - 2y + 7। ওকে, এই যে বৃত্তের সমীকরণটা আমি কি করলাম? চোখ বন্ধ করে বসাই দিলাম। কারণ কি আমার কি চাইছে? অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য চাইছে। অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য চাইলে কি করব? বৃত্তের যে সমীকরণ আছে ওইটাকে আমরা √ওভার করে দেব চোখ বন্ধ করে। √ওভার করে দিয়ে কি করব? এইখানে তোমার যে x আর y এর ভ্যালুটা আছে জাস্ট এখানে x আর y এর জায়গায় ইনপুট করে দেব। এখান থেকে x আর y এর ভ্যালুটা নিয়ে এই √ওভার এর ভিতরে x আর y এর ভ্যালু ইনপুট করে দেব। তাহলে 1 আর -1, তাহলে 1 রে স্কয়ার করলে 1 হয়, -1 কে স্কয়ার করলে 1 ই হয়। তোমার 2 * x মানে 2 -2 হয়। এখানে যেহেতু y এর ভ্যালু -1, তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, +2 হয়। আর এখানে কত? +7। তাহলে এই 2 কাটা গেল, এখানে 2 আর এখানে কত? 7। তার মানে কি √9। আলটিমেট आंसर হলো 3। ঘ নাম্বারটাই आंसर। ঠিক আছে? তাহলে বুঝতে পারছো স্পর্শকের দৈর্ঘ্য যদি নির্ণয় করতে বলে কিভাবে নির্ণয় করবা? যে সমীকরণ দেয়া থাকবে ওইটাকে রুট করে দিবা, আর যে বিন্দু দেয়া থাকবে ওইটা x আর y এর জায়গায় বসাই দিলে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় হয়ে যাবে। আশা করি বোঝা গেছে। আচ্ছা, সেম অঙ্ক, এটাও দেখো সেম অঙ্ক। কি বলেছে? দুইটা বিন্দু দেয়া আছে, একটা বৃত্তের সমীকরণ দেয়া আছে, বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। এটা তোমরা বাসায় করবা, বাসায় করে কমেন্ট বক্সে জানাবে आंसर কত হয়। ওকে, ফাইন। এবার আমরা কি করব? নেক্সট অঙ্ক চলে যাই। আচ্ছা, এখানে দেখো কি বলা আছে? x² + y² - 3x - 4y + 5 = 0। এটা একটা বৃত্তের সমীকরণ। নিচে আরো একটা বৃত্তের সমীকরণ দিয়েছে 3x² + 3y² - 6x - 9y - 3 = 0। দুটি বৃত্তের সমীকরণ। এখানে দুটো বৃত্তের সমীকরণ দেয়া আছে। দ্বিতীয় বৃত্ত দ্বারা x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। মানে প্রথম বৃত্তের সমীকরণের কোনো কাজ নেই, ফাও দিয়েছে। প্রথম বৃত্তের সমীকরণের কোনো কাজ নেই, জাস্ট ফাও দিয়েছে। আচ্ছা, আমাদের এখানে দেখো প্রথমে বলেছে কি x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য যদি নির্ণয় করতে বলে, x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য যদি নির্ণয় করতে বলে, খণ্ডিত অংশের দৈর্ঘ্য, ঠিক আছে? x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য যদি নির্ণয় করতে বলে, সূত্র হবে 2 * √g² - c।
2 ইনটু রুট ওভার জি স্কয়ার মাইনাস সি, এক্স অক্ষ বলেছে বলে জি, ওকে। আর যদি এইখানে তোমাকে বলা হতো ওয়াই অক্ষের, জাস্ট এখানে যদি তোমাকে বলা হতো ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে তোমার সূত্র হতো 2 রুট ওভার এফ স্কয়ার মাইনাস সি। তাহলে এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য নির্ণয় করতে বললে সূত্র হবে 2 রুট ওভার জি স্কয়ার মাইনাস সি, আর যদি ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য নির্ণয় করতে বলে তাহলে সূত্র হবে 2 রুট ওভার এফ স্কয়ার মাইনাস সি। আশা করি বোঝা গেছে। আচ্ছা, এবার অঙ্কটা আমরা করে ফেলি। আচ্ছা, যে কোনো সূত্র অ্যাপ্লাই করতে গেলে আগে এই এক্স আর ওয়াই কে কি করতে হবে? সিঙ্গেল করতে হবে। এরা কি অবস্থা আছে? মিঙ্গেল অবস্থা আছে, 3 এর সাথে রিলেশনশিপে আছে। তাহলে এদেরকে কি করতে হবে? আগে সিঙ্গেল করতে হবে। তাহলে এদেরকে সিঙ্গেল করতে গেলে কি করা লাগবে? 3 দ্বারা ভাগ করতে হবে সমীকরণটাকে, উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করতে হবে। তাহলে কি পাবো আমরা? x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 2x, 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 3y, 3 দ্বারা ভাগ করলে হচ্ছে -1 ইকুয়ালস টু 0 এর 3 দ্বারা ভাগ করলে 0ই হয়। আচ্ছা, এবার কি করব? এটা আমরা সূত্র বসায় দেব। x অক্ষের খণ্ডিত অংশের যে সূত্র, মানে আমাদের খণ্ডিত অংশের যে দৈর্ঘ্যের সূত্র, ওইটার সূত্রটা বসিয়ে দিই আমরা। সূত্র বসিয়ে মানটা বসাই দিই 2 রুট ওভার g স্কয়ার মাইনাস c। তাহলে 2 রুট ওভার, এখানে g এর ভ্যালু কত দেখো তো? g এর ভ্যালু মাইনাস g এর ভ্যালু কিভাবে নির্ণয় করি? x এর সহগকে -2 দ্বারা ভাগ করে মাইনাস g এর ভ্যালু নির্ণয় করি। তাহলে g এর ভ্যালু নির্ণয় করব কিভাবে? x এর যে সহগ ওইটাকে 2 দ্বারা ভাগ করব। তাহলে x এর সহগ আছে -2, তাহলে 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে? -1। -2 দ্বারা 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে? -1। তাহলে এখানে মাইনাস প্লাস ডাজন্ট ম্যাটার, -1 স্কয়ার মাইনাস c, এখানে c কত? -1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 1, তাহলে 2 ইনটু রুট ওভার 1 প্লাস 1 মানে 2 রুট 2। आंसर হবে 2 রুট 2, গ নাম্বার आंसर হবে কি? 2 রুট 2। আশা করি বোঝা গেছে। x অক্ষের খণ্ডিত অংশ বললে এইখান থেকে 2 রুট ওভার g স্কয়ার মাইনাস c, g কিভাবে পাবো? x এর সহগকে 2 দ্বারা ভাগ করব। আর যদি বলতো y অক্ষের খণ্ডিত অংশ, তাহলে কি হতো? 2 রুট ওভার f স্কয়ার মাইনাস c। তাহলে f এর মান কিভাবে পাবো? y এর সহগকে 2 দ্বারা ভাগ করব। ওকে, আশা করি বোঝা গেছে। আচ্ছা, তাহলে y অক্ষ দিলে অবশ্যই তোমরা পারবা, তাই তো? y অক্ষ দিলে y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য চাইলে অবশ্যই নির্ণয় করতে পারবা। আচ্ছা, এবার আরো একটা মজার শর্টকাট দেব, একদম মনে করো চুটকিত হয়ে যাবে সব অঙ্ক। এই সব অঙ্ক কিন্তু অনেক বড় বড়, কিন্তু আমরা শর্টকাট দিয়ে কি অনেক ছোট করে ফেলবো। ওকে, আচ্ছা দেখো এখানে কি বলেছে? x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 3x মাইনাস 4y প্লাস 5 ইকুয়ালস টু 0। একটা বৃত্তের সমীকরণ, ফাইন। আচ্ছা, আরেকটা বৃত্তের সমীকরণ কি বলেছে? 3x স্কয়ার প্লাস 3y স্কয়ার মাইনাস 6x মাইনাস 9 মাইনাস 3 ইকুয়ালস টু 0। এই দুটি বৃত্তের সমীকরণ। ওকে, ফাইন। বৃত্তদ্বয়ের আগে সমীকরণটাই মনে কমপ্লিট করছে। হ্যাঁ, বৃত্তদ্বয়ের সাধারণ জ্যায়ের সমীকরণ নির্ণয় করতে বলেছে। কি বলেছে? দুটো বৃত্ত, তাদের সাধারণ জ্যায়ের সমীকরণ নির্ণয় করতে বলেছে। তার মানে এইটা একটা বৃত্ত, এইটা একটা বৃত্ত। মনে করে এইটা হলো এই 2 নম্বর বৃত্তটা, আর এটা হলো 1 নম্বর বৃত্তটা। এদের যে সাধারণ জ্যা আছে, সাধারণ জ্যা কোনটা হইতে পারে? এদের মধ্যে সাধারণ জ্যা কোনটা হইতে পারে? এইটা এদের সাধারণ জ্যা হইতে পারে। সাধারণ জ্যা মানে কি? ব্যাখ্যা হয়ে গেল একটা। যদিও সাধারণ জ্যা মানে কি? সাধারণ জ্যা মানে এমন একটা জ্যা যেটা কিনা দুটো বৃত্তকেই কর্তন করে, যেটা কিনা দুটো বৃত্তরই একটা জ্যা, মানে দুটো বৃত্তের একটা জ্যা। ওকে, ওইটাকে কি বলা হয়? সাধারণ জ্যা বলা হয়। ওকে, আচ্ছা তাহলে এই সাধারণ জ্যাটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? আচ্ছা, এটা আমরা নাম মুছি। ওকে, মুছি যখন বলছি একটু সুন্দর করে লিখি। এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, আর এটা হলো সাধারণ জ্যা। আচ্ছা, এখন সাধারণ জ্যা কিভাবে নির্ণয় করব? দেখো আলটিমেটলি কিন্তু এই যে দুটো বৃত্ত, এটা 1 নম্বর বৃত্ত, এটা 2 নম্বর বৃত্ত, এই দুটো বৃত্তের অন্তর্ফলই কিন্তু এটা। তার মানে এই দুটো বৃত্তের যে সমীকরণ দেয়া আছে, এই দুটো বৃত্তের সমীকরণকে আমরা যদি বিয়োগ করি, বিয়োগ করার পর আমরা যে সমীকরণটা পাবো, একটা সরলরেখার সমীকরণ পাবো অবশ্যই, সেটা হলো আমাদের এই সাধারণ জ্যা। তাহলে এখানে যে দুটো বৃত্তের সমীকরণ দেয়া আছে, এই দুটো বৃত্তের সমীকরণকে আমরা কি করব? জাস্ট সিম্পলি আমরা বিয়োগ করব। জাস্ট আমরা সিম্পলি বিয়োগ করে দেব, তাইলে কিন্তু আমরা পেয়ে যাব। আচ্ছা, সিম্পলি বিয়োগ করার আগে অবশ্যই এটাকে আমরা একটা সাধারণ ফরম্যাটে আগে নিয়ে আসি। প্রথমটা তো ঠিক আছে, দ্বিতীয়টা আমরা সাধারণ ফরম্যাটে নিয়ে আসব। প্রথম সমীকরণটা কি? প্রথম সমীকরণটা হলো x স্কয়ার। আচ্ছা, একটু বড় করে লিখি। x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 3x মাইনাস 4y প্লাস 5
এবার বিয়োগ করবো আগে দ্বিতীয় সমীকরণকে, বাট দ্বিতীয় সমীকরণটাকে আগে আমরা কি xy মুক্ত পথ করব, তাই তো, মানে xy সহগ মুক্ত পথ করব। তাহলে কি করা যায়, এটাকে 3 দ্বারা ভাগ করা যায়। 3 দ্বারা ভাগ করলে, আচ্ছা আমি এখানে ডাইরেক্ট বসাই দিই 3 দ্বারা ভাগ করে, ঠিক আছে। 3 দ্বারা ভাগ করলে এটা কি হয়, x² হয়। ওকে, যেহেতু আমরা মাইনাস করতেছি তাহলে প্রত্যেকটা কি চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস দ্বারা গুণ করলে ভিতরে প্রত্যেকটা কি চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা কি 3 দ্বারা ভাগ করলে কত হয়, y² হয়, আর মাইনাস দ্বারা গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, তাহলে -y²। ওকে, একবার আমি করে দিচ্ছি, বুঝে নিও। ওকে, ওই যে ব্র্যাকেট উঠাই দিলে যেটা হয়, আশা করি এগুলো বুঝো, এগুলো স্কুল লেভেলের জিনিসপাতি, এগুলো এত ডিটেইলসে না বলাই ভালো। আচ্ছা, পরে যে দেখো কি আছে -6x, তাহলে কি হয়ে যাবে, মাইনাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 6x। তাহলে x এর সহগ আমরা যদি 3 দ্বারা ভাগ করি কত হয়ে যাবে, 2 হবে, তাহলে 2x। এটা আছে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেলে কি হবে, 3 দ্বারা ভাগ করলে 3y, ওইটাও প্লাস হয়ে যাচ্ছে, প্লাস হয়ে 3 দ্বারা ভাগ করলে 1। আচ্ছা, ইকুয়ালস টু 0। আচ্ছা, এবার দেখো অনেক কিছু কাটাকাটি চলে যায়। সর্বপ্রথমে x² আর y² অবশ্যই কাটা যাবে, কারণ কি, এটা যেতে হবে, কারণ আমরা জ্যায়ের সমীকরণ নির্ণয় করছি। জ্যায়ের সমীকরণ একটা সরলরেখার সমীকরণ, সেখানে কোনো প্রকার x² বা y² জাতীয় পদ থাকবে না, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো ক্যালকুলেশন করলে কত হয় একটু নির্ণয় করে। এখানে আছে -3x, এখানে আছে +2x, তাহলে আলটিমেটলি হয় -x। ওকে, আচ্ছা, এইখানে আছে -4y, এখানে আছে 3y, -4y আর এখানে কত আছে 3y, তাহলে আলটিমেটলি ক্যালকুলেশন করলে হয় -y। ফাইন। আচ্ছা, এখানে আছে কত 5 +5 আর এখানে আছে +1, তাহলে ক্যালকুলেশন করলে আলটিমেটলি হয় কত 6 = 0। বাট এই টাইপের তো কিছু নাই, এটাকে সাজায় নিতে হবে হয়তোবা। তাহলে x টাকে আমরা ওই পাশে নিয়ে গেলে +x হয়ে যায়, y টাকে ওই পাশে নিয়ে গেলে +y হয়ে যায়, আর 6 টাকে ওই পাশে নিয়ে গেলে -6 হয়ে যায়, = 0। তাহলে x + y - 6, গ নাম্বারটাই आंसर। আশা করি বুঝতে পেরেছো। জাস্ট যে দুটো সমীকরণ দেয়া থাকবে বৃত্তের, ওই দুটো সমীকরণকে আমরা কি করব, মাইনাস করে দেব। মাইনাস করার পরে যেই সমীকরণটা পাবো সেই সমীকরণটাই হলো আমাদের সাধারণ জ্যায়ের সমীকরণ। সাধারণ জ্যায়ের সমীকরণ। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাই, দেখি নেক্সট অঙ্কে কি বলা আছে। আচ্ছা, এবার দেখো কি আছে, একটা বৃত্ত দিয়ে আছে, এটা বৃত্তের কেন্দ্র আর এটা বৃত্তের একটা জ্যা, ধরো জ্যার মধ্যবিন্দু দিয়ে আছে -1 আর 2। ওকে, ফাইন। আচ্ছা, আমরা কোশ্চেনটা পড়ি। এখানে c এর ভ্যালু, c ab এর জ্যাদ্বয়ের মধ্যবিন্দু, এটা আমরা চিত্র দেখে বুঝতেছি যে এই যে c, এটা ab জ্যায়ের মধ্যবিন্দু, তাই তো। আচ্ছা, ab জ্যায়ের সমীকরণ কোনটি, কি চেয়েছে, এই যে ab জ্যায়ের সমীকরণ কোনটি। এখানে একটু সরলরেখার কনসেপ্ট লাগবে, বলতে গেলে বৃত্ত দেখতে লাগলেও সরলরেখা টাইপের অঙ্ক। আচ্ছা, একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে গেলে কি কি লাগে, হয় দুই জোড়া বিন্দু লাগে, ঠিক আছে, x - x1 ভাগ x1 - x2 = y - y1 ভাগ y1 - y2। দুই জোড়া যদি বিন্দু দেয়া থাকে, এভাবে আমরা একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারি। বাট এখানে এক জোড়া বিন্দু দিয়ে আছে, এখানে কয় জোড়া বিন্দু দিয়ে আছে, এক জোড়া বিন্দু দিয়ে আছে। এক জোড়া বিন্দু দেয়া থাকলেও নির্ণয় করা যায় যদি তুমি ঢালটা জানো, যদি তুমি ঢালের ভ্যালুটা জানো, এক জোড়া বিন্দু দেয়া থাকলেও নির্ণয় করা যায়। সেই ক্ষেত্রে সূত্রটা কি হয়, সেই ক্ষেত্রে সূত্রটা হয় y - y1 = m * x - x1। এইখান থেকে তুমি দেখো y1 এর ভ্যালু তো জানোই, x1 এর ভ্যালুও তুমি জানো, কারণ এই যে c এর ভ্যালুটা দিয়ে আছে -1 2। তাহলে y1 এর ভ্যালুও তুমি জানো, x1 এর ভ্যালুও তুমি জানো, আর x তো x, y তো y, বাস তুমি m এর ভ্যালুটা জানো না। m এর ভ্যালুটা জানো না, তাহলে তুমি m এর ভ্যালুটা কিভাবে নির্ণয় করতে পারো। আচ্ছা, m এর ভ্যালু এখান থেকে নির্ণয় করা যাবে। কিভাবে নির্ণয় করা যাবে, দেখো এইখানে OC যেই রেখাটা আছে, ঢাল নির্ণয় করতে গেলে কি লাগে, দুই জোড়া বিন্দু পাইলে কিন্তু ঢাল নির্ণয় করা যায়, কোটিদ্বার অন্তর ভাগ ভুজদ্বার অন্তর। সরলরেখায় করাইছি, সরলরেখা যদি না করে থাকো আগে সরলরেখার অংশটা করে এসো, ঠিক আছে। তাহলে এইখান থেকে কিন্তু আমরা OC এর কি নির্ণয় করতে পারি, ঢাল নির্ণয় করতে পারি। এখান থেকে আমরা কি নির্ণয় করতে পারি, OC এর ঢাল নির্ণয় করতে পারি। আচ্ছা, এই যে OC, এই AB রেখার উপরে কি লম্ব অবস্থায় আছে না, তাহলে OC এর যদি ঢাল নির্ণয় করতে পারি, আমরা লম্ব রেখারও ঢাল নির্ণয় করতে পারবো। কিভাবে পারি দেখো। আচ্ছা, OC এর আগে ঢালটা নির্ণয় করে ফেলি।
ওসি এর ঢালটা কিভাবে নির্ণয় করব আমরা? কোটি দ্বারা অন্তর ভাগ ভুজ দ্বারা অন্তর। তা কোটি দ্বারা অন্তর এখানে কি হবে? কোটি দ্বারা অন্তর হবে 2 - 0, 2 - 0 কোটি দ্বারা অন্তর, আর ভুজ দ্বারা অন্তর কি হবে? -1 - 0, -1 - 0, তাহলে কি হচ্ছে? -2 হচ্ছে। তাহলে আমরা যে ঢালটা পেলাম ওসি এর ঢাল পেয়েছি। আমরা কার ঢাল পেয়েছি? এই যে এইখানে যে ও সি আছে এই ওসি রেখার ঢাল পেয়েছি। আচ্ছা, আর এটা হলো এবি। তাহলে আমরা ওসি রেখার ঢাল পেয়ে গেলাম -2। এখন আমরা তোমাদের সরলরেখায় পড়িয়েছি যে কোন সরলরেখা যদি লম্ব আকারে থাকে আর একটা ঢাল যদি তুমি জানো আর একটা ঢালও তুমি বের করতে পারবে। কি করতে পারবা? লম্ব রেখার ঢাল কিভাবে নির্ণয় করে? জাস্ট চিহ্নটা চেঞ্জ করে দিবা আর ওই সংখ্যাটাকে কি উল্টাই দিবা। তাহলে এটা চিহ্ন চেঞ্জ করে দিলে কত হয়? 2। তাহলে এবি রেখার ঢাল কত হবে? চিহ্ন চেঞ্জ করে দিলাম 2, চিহ্ন চেঞ্জ করে উল্টাই দিতে হবে। তাহলে 2 রে উল্টাই দিলে কত হয়? হাফ হয়। তাহলে এবি রেখার ঢাল আমরা কত পেলাম? হাফ পেলাম। তাহলে এবি রেখার ঢাল আছে, এক জোড়া বিন্দু আছে, তাইলে আমরা কিন্তু সরলরেখার সমীকরণে সূত্রটা বসাই দিলে অ্যানসার পেয়ে যাই। আচ্ছা, এবার আমরা কি করব? সরলরেখার সমীকরণে সূত্রটা বসাই দেব। কি সূত্র? এই যে y - y1, y1 কত দেখো তো? y1 হলো 2 ইকুয়ালস টু m কত? হাফ x - x1, x1 কত? -1, তাহলে প্লাস হয়ে গেল। আচ্ছা, এই 2 টা আমি এই পাশে গুণ করে দিই, তাহলে কত হয়? 2y হয়, মাইনাস কত হয়? 4 হয়। ওকে, এই পাশে হয় x + 1। আচ্ছা, এইটাই আমাদের মূলত সমীকরণ, বাট এবার আমাদের একটু সাজাই লিখতে হবে। আচ্ছা, দেখো তো কোনটা হয়। আচ্ছা, আমি যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি হয়? x + x আছে, 2y কে এই পাশে নিয়ে গেলাম, -2y হয়, আর 4 টা পাশে নিয়ে গেলে +4 এ যে 5 হয়, = 0। তাহলে x - 2y + 5, এই দেখো x - 2y + 5, এটাই आंसर। আশা করি বুঝতে পেরেছো। জাস্ট আমরা কি করলাম? ঢাল নির্ণয় করলাম। ওসি এর দুটো বিন্দু দিয়ে আছে, এখানে ঢাল নির্ণয় করে লম্ব রেখার ঢালটা আমরা নির্ণয় করে ফেললাম। কিভাবে নির্ণয় করলাম? চিহ্ন চেঞ্জ করে দিলাম আর সোয়াপ করে দিলাম ডাইরেক্ট। ওকে, বুঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আমরা নেক্সট রাউন্ডে চলে যাই। আচ্ছা, কি বলেছে এখানে? এখানে কি বলেছে? বলেছে যে -2,3 বিন্দুতে, -2,3 বিন্দুতে কেন্দ্র এবং y অক্ষকে স্পর্শ করে এইরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। y অক্ষকে স্পর্শ করে আর কি -2,3 বিন্দু কেন্দ্র আর y অক্ষকে স্পর্শ করে। আচ্ছা, y অক্ষকে যদি কোনো বৃত্ত স্পর্শ করে তাহলে তার তোমার ব্যাসার্ধ হয় ভুজের সমান, আর x অক্ষকে যদি কোনো বৃত্তকে স্পর্শ করে তাহলে তার ব্যাসার্ধ হয় কোটির সমান। ব্যাপারটা কি? এটাকে একটু বোঝো, একটু বুঝে নাও বেসিকটা। মনে করো এটা একটা তোমার কোঅর্ডিনেট, হ্যাঁ, এইটা তো x অ্যাক্সিস, এটা তো তোমার y অ্যাক্সিস, তাই না? আচ্ছা, এখন x অক্ষকে যদি কোনো বৃত্ত স্পর্শ করে, সেট করে না, স্পর্শ করে, মানে চিত্রর অবস্থা খুবই খারাপ, বেহাল অবস্থা, চিত্রই আগাতে পারে না। কি বৃত্ত আঁকালাম? নাইস বৃত্ত। ওকে, ফাইন। এই বৃত্তটা কি করেছে? আমাদের x অক্ষকে স্পর্শ করেছে, তাহলে এর ব্যাসার্ধ কতটুকু হবে দেখো তো? এতটুকুও হতে পারে, এতটুকুও হতে পারে, এতটুকুও হতে পারে, এতটুকুও হতে পারে, একই কথা। কিন্তু দেখো তো, এই যে এখান থেকে এতটুকু আমরা কি বলতে পারি না কোটির সমান? এটা কিসের সমান? কোটির সমান, y অক্ষ। তাহলে যদি x অক্ষকে স্পর্শ করে ব্যাসার্ধ হবে কোটির সমান, মানে কোটির সমান মানে কি? y এর যে বিন্দু, ওই y এর বিন্দুটা কোটির সমান হবে। আচ্ছা, তাহলে এই দিক হলে হলো না কেন? এই যে এতখানি গ্যাপ পড়ে যায়, এতখানি x এর মান গ্যাপ হয়ে যায়, সেজন্য ভুজের সমান হলো না, কোটির সমান। তাহলে মনে রাখো, যদি y অক্ষকে স্পর্শ করে ব্যাসার্ধ হবে ভুজের সমান, মানে x এর সমান, আর যদি x অক্ষকে স্পর্শ করে ব্যাসার্ধ হবে কোটির সমান, মানে কি? y এর ভ্যালুর সমান। আচ্ছা, এটা যদি তোমার y অক্ষকে স্পর্শ করতো, দেখো এই যে x কে স্পর্শ করেনি, করেছে y অক্ষকে, তাহলে কি হতো? ভুজের সমান হতো। কোটি হতো কিসের সমান? ভুজের সমান হতো। এই তোমার ব্যাসার্ধ হতো ভুজের সমান। আশা করি বোঝা গেছে। তাইলে এই যে অঙ্কটা তাহলে আমরা কিভাবে করতে পারি? দুটো কেন্দ্র দিয়ে আছে,
আর এখান থেকে আমরা ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি, কেন্দ্র দিয়ে আছে কত -2,3, এটা হলো তোমার কি কেন্দ্রের মান। ওকে, আচ্ছা। আর এখান থেকে দেখো আমরা অয় অক্ষকে স্পর্শ করে, তাহলে আমরা ব্যাসার্ধটা পেয়ে যাচ্ছি। অয় অক্ষকে স্পর্শ করে মানে ব্যাসার্ধ হবে ভুজের সমান, তাহলে ব্যাসার্ধ r সমান সমান মডুলাস অফ -2, এখানে কি ভুজ -2, বাট ব্যাসার্ধ তার নেগেটিভ হয় না, দৈর্ঘ্য তার নেগেটিভ হয় না, এটা হলো 2। আশা করি বোঝা গেছে। তাহলে দুটো বিন্দু মানে কেন্দ্র আর যদি ব্যাসার্ধ দেয়া থাকে, বৃত্তের ক্ষেত্রে সমীকরণ কিভাবে নির্ণয় করতে হয়? কেন্দ্র আর ব্যাসার্ধ যদি দেয়া থাকে, বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হয় x - h তার হোল স্কয়ার প্লাস y - k তার হোল স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার। এটা হলো বৃত্তের আরো একটা সমীকরণ। ঠিক আছে, এখানে h হলো কেন্দ্র, k হলো কেন্দ্র, আর r হলো ব্যাসার্ধ। তাহলে এখানে তুমি কেন্দ্রের ভ্যালুটা বসাই দাও, x - 2, তাহলে এখানে হলো +2 তার স্কয়ার প্লাস y - 3 তার হোল স্কয়ার, এখানে 2 স্কয়ার। আশা করি বুঝা গেছে। এটা সমীকরণ ইসে ফেলে দাও, সূত্রে ফেলে দাও, x স্কয়ার প্লাস 4x প্লাস 4 প্লাস এটা হয় কি y স্কয়ার মাইনাস 6y প্লাস 9 ইকুয়ালস টু 4। তাহলে এই পাশে নিয়ে আসলে -4 ইকুয়ালস টু 0। এবার এটাকে কাটাকাটি করে একটা সমীকরণ তোমার বের হবে, সেটা কি x স্কয়ার, আচ্ছা এখানে 4x আছে, x স্কয়ার প্লাস y স্কয়ারটা আমি আগে লিখি সুন্দর করার জন্য ব্যাপারটা, আর হলো x স্কয়ার প্লাস y স্কয়ার আগে লিখলাম, এখানে 4x আছে, এখানে -6y আছে, তাহলে প্লাস 4x মাইনাস 6y, আর এখানে প্লাস 4 -4 এ কেটে যায়, আর এখানে কি থাকে +9টা থাকে, +9 ইকুয়ালস টু 0। তাহলে এখানে দেখো মিলে কোনটাই x স্কয়ার প্লাস y স্কয়ার। আচ্ছা একটুখানি কোথাও ভুল হয়েছে, একটুখানি কোথাও ভুল হয়েছে, প্লাস -6y প্লাস 9, না ঠিকই আছে, এই যে ক নম্বর অ্যান্সার, ঠিকই আছে, ক নম্বর অ্যান্সার হবে ক। আচ্ছা ওকে, বুঝা গেছে? এই যে জাস্ট ক্যালকুলেশন করলাম, কাটাকাটি করলাম, এই সূত্র বসাই দিলাম, মানগুলো তাহলে হয়ে যাবে। আচ্ছা আরো একটা পদ্ধতি আছে যেভাবে তুমি নির্ণয় করতে পারতে, ঠিক আছে, যেভাবে তুমি নির্ণয় করতে পারতে। পদ্ধতিটা শিখাবো, হ্যাঁ শিখাই দিই, প্যারা নাই, পদ্ধতিটা তোমাদের শিখাই দিই। এই সূত্রে না ফেলেও তুমি কিভাবে নির্ণয় করতে পারতে দেখো। আচ্ছা এখানে দেখো কেন্দ্রটা কি দিয়ে আছে -2,3, আর ব্যাসার্ধ তুমি পেয়ে গেছো কত 2, ব্যাসার্ধ তুমি কত পেয়ে গেছো 2 পেয়ে গেছো। আচ্ছা থাক, এটা ভাবতে গেলে আবার আরেক ঝামেলা, এই সূত্র দিয়ে কইরো, এই সূত্র দিয়ে কইরো। আচ্ছা একটি বৃত্তের কেন্দ্র দেয়া আছে 6, বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে, বৃত্তের ব্যাসের মান কত? বৃত্তটা কি x অক্ষকে স্পর্শ করে, কেন্দ্র কত দেয়া আছে দেখো 6, বৃত্তটি কাকে স্পর্শ করে? x অক্ষকে স্পর্শ করে। তাই আমি কি বলছি, x অক্ষকে যদি বৃত্ত স্পর্শ করে ব্যাসার্ধ হবে কি? ব্যাসার্ধ হবে কোটির মানের সমান, তাহলে কোটির মান কত -4, তাহলে ব্যাসার্ধ কত হবে -4, মানে কত 4, ব্যাসার্ধ হলো কত 4, তাহলে ব্যাস কত হবে 4 দুগুণে 8, অ্যানসার হবে 8। ব্যাসটা ডাবল ব্যাসার্ধের, তাই না? জাস্ট এখান থেকে আমরা ব্যাসার্ধ নির্ণয় করে ব্যাস নির্ণয় করব, তাহলে আমাদের অ্যানসার হবে 8। ওকে ফাইন, এবার নেক্সট অঙ্কে চলে যাব। এবার দেখো পরবর্তী অঙ্কে বলা হয়েছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x মাইনাস 6y ইকুয়ালস টু 7, বৃত্তের x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত? x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কেবলটাই তো করালাম, এটা আবার দিছে, তাহলে এটা করে ফেলো। ওই যে কোন সূত্র হবে, x অক্ষের খণ্ডিত অংশ বললে কোন সূত্র হবে? x অক্ষের খণ্ডিত অংশ বললে 2√g² মাইনাস c, x অক্ষের খণ্ডিত অংশ বললে 2√g² মাইনাস c। এই সূত্রে এখান থেকে g মান বের করে আর c এর মান হবে -7, বসাই দিবা অ্যানসার হয়ে যাবে। আচ্ছা পরবর্তী এটা দেখি y অক্ষের খণ্ডিত অংশ। y অক্ষের খণ্ডিত অংশ কোন সূত্র দিয়ে করতে হবে? ওই যে 2√f² মাইনাস c, জাস্ট এখান থেকে ভ্যালু জানিয়ে সেখানে বসাবা, মান বের হয়ে যাবে, একদম ইজি। এই দুটো করবা, অবশ্যই তোমরা করবা, বাসায় করে আমাকে কমেন্ট করে জানাবা। ওকে, অ্যানসার কত হয়। আচ্ছা এবার পরেরটা দেখো, পরেরটা একটু আলাদা, x² প্লাস y² মাইনাস 12x প্লাস 8y প্লাস c ইকুয়ালস টু 0, বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে, স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কত? এই যে
এটা আরেকটা টাইপের অঙ্ক। একটু দেখো, একটা বৃত্তের সমীকরণ দিয়ে দিচ্ছে, কনস্ট্যান্ট নাম্বারটা দেইনি। x অক্ষকে স্পর্শ করে, তাহলে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কত? আচ্ছা, x অক্ষকে স্পর্শ করে মানে কি? x অক্ষকে স্পর্শ করে এর অর্থটা কি? আচ্ছা, মূলত এখানে বোঝাচ্ছে যে x অক্ষকে স্পর্শ করে, তাই না? x অক্ষকে স্পর্শ করে এর মানে হলো y = 0। x অক্ষকে স্পর্শ করে এর মানে কি? y = 0। ওকে, বুঝা গেছে? তাইলে আমরা কেন্দ্র মানে কি জানতাম? -g, -f। তাহলে আমাদের কোটি তো 0ই, y মানে 0 মানে কি? আমাদের কোটি তো 0ই। তাহলে ভুজের মান কি হবে? -g, -g। তাহলে আলটিমেটলি আমরা কেন্দ্র কি পাচ্ছি? -g, 0। কারণ কি আমাদের y এর ভ্যালু 0, তাহলে আমরা কেন্দ্র কি পাবো? -g, 0। তাই তো? বিন্দুর তাহলে এখান থেকে আমরা ভ্যালু পেয়ে যাই -g এর ভ্যালু কত? -g এর ভ্যালু হলো -2 দ্বারা ভাগ করো, তাহলে কত? 6। তাহলে आंसर হবে 6,0। 6,0। একটু পানি, আচ্ছা একটু পানি খেয়ে নিই, পানি খেয়ে বাকিটুকু দেখাই। আচ্ছা, পরবর্তী অঙ্কটা দেখো। আচ্ছা, y অক্ষকে স্পর্শ করে। y অক্ষকে স্পর্শ করে মানে কি? সেম উল্টো, যদি y অক্ষকে স্পর্শ করে তাইলে x = হবে 0। তাহলে এইখানে আমরা যেই স্থানাঙ্কটা পাবো সেটা কি পাবো? x এর ভ্যালু 0 পাবো, আর y এর ভ্যালু কি? -f। ওকে, তাহলে x এর ভ্যালু 0, ফাইন। আর -f এর ভ্যালু কত? এখানে দেখো, -2 দ্বারা ভাগ করো 6 কে, তাহলে কত পাও? তুমি 3 পাও। তাহলে 0,3 आंसर, খ নম্বরটা आंसर। আশা করি বোঝা গেছে। আচ্ছা, সেম জিনিস দিয়েছে। আচ্ছা, এই যে y অক্ষকে স্পর্শ করে বিন্দু নির্ণয় করে, এটা বাসায় করবা। এটা বাসায় করে কমেন্ট বক্সে आंसर জানাবা, একই জিনিস। আচ্ছা, এই যে সেম আরো একটা জিনিস, x² + y² + 2x - একটা বৃত্তের সমীকরণ, একটা বৃত্তের সমীকরণ, বৃত্তের দ্বয়ের সাধারণ জ্যা নির্ণয় করো। কেবল যাই করলাম সাধারণ জ্যা, এই বৃত্তের সমীকরণ থেকে এই বৃত্তের সমীকরণকে কি করবা? মাইনাস করবা। কিন্তু মাইনাস করার আগে অবশ্যই 4 দ্বারা ভাগ করে নিবা, কারণ কি x² + y² সিঙ্গেল রাখা লাগবে। তাইলে যেই সরলরেখার সমীকরণ পাবা ওইটাই হলো তোমার বৃত্তের সমীকরণ। এই ছিল আজকের ক্লাস, আজকে এই পর্যন্তই। আশা করি তোমাদের বৃত্তের ক্লাসটা ভালো লেগেছে। খুবই সহজ ছিল আমার মতে, বৃত্তের এমসিকিউ গুলো খুবই ইজি। সো আমাদের এইচএসসি তে বৃত্তের একটা এমসিকিউ যেন ভুল না যায়, আজকের ক্লাসটা করে তোমরা জাস্ট টেস্ট পেপারটা সলিউশন করো, দেখো ম্যাক্সিমাম এমসিকিউ তোমরা পারো, ম্যাক্সিমাম এমসিকিউ তোমরা পারবা। আশা করি তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও। সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।